আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ বৈঠকে আলোচনা হয়েছে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। তারেক রহমানের সাথে সাক্ষাতে সার্জিও গর। আগামী সপ্তাহে ঢাকায় আসবে মার্কিন বিনিয়োগকারীরা। গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে বলেন প্রধানমন্ত্রী। জ্বালানি সমস্যায় আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা। ভারতের রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতের বৈঠকে অপ্রত্যাশিত বললেন ডক্টর শফিকুর। প্রধানমন্ত্রীকে ভুল বুঝে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, অভিযোগ জামায়াতের। এবং সন্ধান মেলেনি 250-র বেশি গুমের। বন্দী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের সেল, দেখলেন চিফ প্রসিকিউটর। আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধে আইন জানালেন আইনমন্ত্রী। শুনছিলেন বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়া দীর্ঘ বৈঠকে আলোচনা হয়েছে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় শনিবার সন্ধ্যা 7:30 থেকে। সভাপতিত্ব করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এবং জাতীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহেদ হোসেন। নিয়ে আলোচনা হয়েছে, আর সবশেষে আলোচনা হয়েছে যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। ধন্যবাদ। বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের বার্তা দিতে 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে তিনি জানান, আগামী সপ্তাহেই ঢাকায় আসেন মার্কিন বিনিয়োগকারীরা। ওষুধ শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতে দুদেশ মিলে অনেক কিছু করার আছে বলেও মনে করেন গর। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাতে আসেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। প্রায় আধা ঘণ্টা সরকার প্রধানের সাথে নানা বিষয়ে কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ এই দূত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় প্রশংসা করেন প্রধানমন্ত্রীর। এ সময় তারেক রহমান মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানালে গর তাঁকে জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সহযোগিতায় ইতিবাচক ওয়াশিংটন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখায় সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান গর। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক সম্ভাবনা আছে, যেমনটি আমরা আলোচনা করেছি। এখানে আসার ভ্রমণ সতর্কতাও শিথিল করা হয়েছে। আমেরিকানদের বাংলাদেশে আসতে উৎসাহিত করা হচ্ছে, পর্যটকের পাশাপাশি বিনিয়োগকারী হিসেবেও। তিনি আরও জানান, ঢাকার সাথে ব্যবসার পরিসর বাড়াতে প্রস্তুত ওয়াশিংটন। আগামী সপ্তাহেই মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে। ফার্মাসিউটিক্যাল শিল্প ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুদেশের অনেক কিছু করার আছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
and we look forward on building on that and taking it to the next level. এদিকে এ বিষয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বাংলাদেশের সাথে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা নতুন পর্যায়ে নেয়ার বিষয়ে গড় বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে 4 থেকে 5 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সেক্টর ভিত্তিক সমস্যা সমাধান নিয়ে কাজ করছে সরকার। এই ধরনের সংলাপ অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় 2030 সালের মধ্যে দেশের রফতানি আয় $100 বিলিয়ন উন্নীত করার রূপরেখা তুলে ধরেন ব্যবসায়ীরা। রফতানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার। গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। সীমিত পরিসরে চলছে সাভার ও আশুলিয়ার প্রতিষ্ঠানগুলো। দিন বা রাতের অধিকাংশ সময় বন্ধ থাকছে অনেক কারখানা। আর তাতে গত 10 দিনে $350 মিলিয়ন ক্ষতির সংখ্যা ব্যবসায়ীদের। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে উৎপাদনের অভাবে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার হারানোর কথা বলছেন ব্যবসায়ী নেতারা। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা ঘুরে তরিক ইসলামের রিপোর্ট। আমি এখন রয়েছি আশুলিয়ার একটি স্পিনিং মিলে। আগে যেখানে শ্রমিকের কর্মযজ্ঞ এবং মেশিনের শব্দে মুখরিত থাকতো, এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। সারি সারি যন্ত্রপাতির এমন চিত্র দেখে মনে হতে পারে এটি বন্ধ কিংবা পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান। অথচ শুধুমাত্র গ্যাসের অভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম। মুকুল হোসেন আশুলিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, গত কয়েকদিনের গ্যাস সংকটে তাদের উৎপাদন কমেছে প্রায় 75%। এদিকে পুরা মেশিন বন্ধ, ওই ফ্লোরে আছে ওই ফ্লোরে বন্ধ, পুরা বন্ধ। এদিকে ব্যাক সাইড এদিকে বন্ধ। আমাদের এখানে 240 ব্যাগ প্রোডাকশন হয়, সেখানে প্রোডাকশন হইলো 80 ব্যাগ থেকে 100 ব্যাগ, সর্বোচ্চ 110 ব্যাগ। প্রতিষ্ঠানটির মালিক জানান, কারখানা চালু রাখতে বিকল্প উপায়ে চলছে উৎপাদন। জ্বালানি সংকটে দীর্ঘমেয়াদে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে কথা বলেন এই ব্যবসায়ী। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসায় টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি, এভাবে কিছু আমরা উৎপাদন করতে যাচ্ছি। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই মিলগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে আপনি জানেন এগুলো ইনভেস্টমেন্ট অনেক, ব্যাংকের লোন হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রোডাকশন কম হওয়া মানে ব্যাংকে ইন্টারেস্ট দিতে পারবো না। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ও রপ্তানি ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। বেতন না দিতে পারলে এক তো হলো আইনের ব্যত্যয়, শ্রমিক অসন্তোষ তৈরি হবে। আবার অপর দিকে আমার বায়াররাও কিন্তু আবার যে এখন এত সচেতন বা এত কঠিন হয়ে গেছে যে আমি টাইমলি যখন বেতনটা দিতে পারছি না তখন কিন্তু তারা আমার অর্ডার প্লেসিং বন্ধ করে দিচ্ছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। চলমান সংকটে চাহিদার অনুপাতে সরবরাহ প্রায় 270 কোটি ঘনফুট। গত 21 জুলাই মহেশখালীর LNG টার্মিনালে দুর্ঘটনায় গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে চাহিদার অর্ধেক, প্রায়
200 কোটি ঘনফুটে। এখানকার ব্যবসায়ীরা বলছেন দিন কিংবা রাত অধিকাংশ সময় গ্যাস ও জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে তাদের এই শিল্প প্রতিষ্ঠান। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, আশুলিয়া, সাভার। বাংলাদেশ এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। এদিকে রাজধানীর মহাখালী ও বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, বর্তমান সংবিধানের কর্তৃত্ববাদী কাঠামো বহাল রেখে ছোটখাটো সংশোধনে প্রকৃত সংস্কার সম্ভব নয়, বরং এতে করে পুরনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চাইছে বিএনপি। 70% জনগণের ভোট যারা মানে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? বৈঠক ডাকুন, 84টি সংস্কার সম্পন্ন করুন, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70% লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। এদিকে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত। বিদেশি কোনো দেশের সাথে আলোচনা কাম্য না। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য মানুষকে কথিত আয়না ঘরে রেখে অমানবিক নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, যারা আয়না ঘরের আলামত নষ্ট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উত্তরায় র্যাব 1-এর টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, গুমের পর এখনও সন্ধান মেলেনি 250-রও বেশি মানুষের। মনির হোসেন তপু রিপোর্ট। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বছরের পর বছর নিরীহ মানুষকে ধরে নিয়ে র্যাবের কথিত আয়নাঘর বা টিএফআই সেলে অমানবিক নির্যাতন চালানো হতো। এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সেই অভিযোগের সত্যতা ও বাস্তব চিত্র বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে এবার সরাসরি পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। শনিবার সকালে উত্তরায় র্যাব 1-এর টিএফআই সেল পরিদর্শনে আসেন তারা। সাথে ছিলেন মানবাধিকার কর্মী ও গুম হওয়া পরিবারের সদস্যরাও। পরিদর্শনে ছোট বড় 22টি কক্ষের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার অভিযোগ রয়েছে। এখানকার নিচের কক্ষগুলোকে বলা হতো ডেড সেল। হাত চোখ বেঁধে দিনের পর দিন অত্যাচার করা হতো বন্দীদের। আইনে 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিদের আদালতে হাজির করার কথা থাকলেও তা তোয়াক্কা করতেন না নির্যাতনকারীরা। পরিদর্শনে এসব বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিচারিক নথিতে বাস্তব অবস্থা যুক্ত করা, তদন্ত ও বিচার কার্যকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্মত করতেই এই জুডিশিয়াল ভিজিট। প্রসিকিউশনের দাবি, এটি কোনো রূপকথা নয়, বরং জাতির সামনে গুম ও নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ ধাপ। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান সহ অসংখ্য মানুষকে এই আয়নাঘরে রেখে নির্যাতন চালানো হয়েছে। সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি, সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। গুমের তদন্ত করছে পুলিশ, আর পুরো প্রক্রিয়ায় নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আগামী শনিবার ডিজিএফআই এর জয়েন্ট ইন্টিগ্রেশন সেল পরিদর্শন করা হবে বলে জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী সংসদ অধিবেশনে উঠছে গুম প্রতিরোধ ও প্রতিকার মানবাধিকার কমিশন আইন। এ বিষয়ে সচিব কমিটির বৈঠকও শেষ হয়েছে। রাজধানীতে আইন পেশায় নিযুক্তদের বেসিক মেডিয়েশন প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে সাংবাদিকদের কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আইন দুটিতে অনেক কিছু সংযোজন করা হয়েছে। মানুষের কণ্ঠ রোধ করতে চাই না মন্তব্য করে তিনি বলেন, তড়িঘড়ি করে নয়, অধিকতর যাচাই বাছাই করে সাইবার আইন করা হবে। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার নিয়ে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কথা বলতে পারেন না, তা দিল্লি বুঝতে পেরেছে। এ সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে প্রশ্নেরও জবাব দেন আসাদুজ্জামান। 3-4টা সেশনে কনসালটেশন করে ফাইনাল স্টেজ করে আমরা এখন সচিব কমিটির সভাও শেষ করেছে। আশা করছি নেক্সট ক্যাবিনেট মিটিং না হলেও তারপর পরে ক্যাবিনেট মিটিংয়ে যাবে, বাট নেক্সট সেশনেটা আমরা আনবো, এই বিষয়ে আমরা কাজ করছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কি করতে পারেন কি পারেন না, সে কোথায় আছেন, সে রাষ্ট্রের দায়িত্ব কি, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের তো কমন ল সিস্টেম আছে। ওনাদের যে পেনাল কোডের, আমাদের পেনাল কোড, ওনাদের সিআরপিসি, আমাদের সিআরপিসি মোর অর লেস কাছাকাছি। তো সেখানে কি করতে হবে সেটা আমাদের থেকে ওনারা ভালো জানেন। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় 2024 সালের সেপ্টেম্বরে। এর মধ্যে 6 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ প্রধান, জাসদ সভাপতি ইনু সহ 62 জনকে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলমান রয়েছে আরও প্রায় 40টি মামলা। আগামী 1 বছরের মধ্যে জুলাই সংশ্লিষ্ট সব মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম। তবে এজন্য ট্রাইব্যুনালের সংখ্যা এবং প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জনবল বাড়ানো জরুরি বলে জানাতে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের সবশেষ অবস্থা জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24 জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাতে নিহতের সংখ্যা 1400, যদিও সরকারের হিসেবে এ সংখ্যা প্রায় 850। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় 25,000। শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই মানবতা বিরোধী অপরাধে প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুরু হয় ভুক্তভোগীদের একের পর এক অভিযোগ দায়ের। ট্রাইব্যুনালে 200-এর বেশি অভিযোগ জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সব মিলিয়ে তদন্ত সংস্থায় অভিযোগ রেজিস্ট্রিভুক্ত হয় 590টি। যাচাই বাছাই শেষে 590টি অভিযোগ একীভূত করে 109টিতে আনা হয়। এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনেও আনা হয়েছে কিছু প্রয়োজনীয় সংশোধনী। প্রথমে টিনশেড ভবনে বিচার কাজ শুরু হলেও ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে সেখানে স্থানান্তর করা হয়। পরে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয় আরও একটি। 17 অক্টোবর বিচার কাজ শুরুর দিনেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে গত বছরের 25 মে শুরু হয় জুলাইয়ে মানবতা বিরোধী প্রথম মামলার বিচার কাজ। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় একটা লাভ নেই, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। হত্যার হুমকির ওই ফোনালাপের সূত্র ধরে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড
এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুলাইয়ে মানবতাবিরোধী মামলার প্রথম রায় ঘোষণা করা হয় গত বছরের 17 সেপ্টেম্বর। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এ পর্যন্ত 6টি মামলার রায়ে সাজা দেয়া হয়েছে 62 জনকে। এদের মধ্যে 16 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। পলাতক রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 42 জন। সবচেয়ে সন্তুষ্টির জায়গা, প্রাপ্তির জায়গা যে আমরা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত এবং বিচারের প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আমরা 6টা মামলার জাজমেন্ট হয়েছে। আগামী বছরের আগস্টের আগেই জুলাইয়ে মানবতাবিরোধী সব মামলার বিচার শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। জুলাই সংক্রান্ত যত মামলা আছে সেগুলোর রিপোর্ট সম্পন্ন করা এবং বিচার সম্পন্ন করা আগামী 1 বছরের মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব যে জুলাই মামলা যাতে আর এটা নিয়ে যেন বছরের পর বছর না যায়। তবে বিচারের মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিতের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা যৌক্তিক সময়ে শেষ করতে বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ও জনবল। আমরা 20 জন প্রসিকিউটর, আমরা কিন্তু একদিকে প্রসিকিউশনে কোর্টে আমরা দায়িত্ব পালন করি, পাশাপাশি ইনভেস্টিগেশনেও আমাদের পার্ট টাইম আমাদের ইনভেস্টিগেশনে আমাদের সময় দিতে হয়। এই প্রসিকিউশন সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং আমাদের ইনভেস্টিগেশনে আমাদের যারা পুলিশ কর্মকর্তারা যারা কাজ করছে, এই 22 জন দিয়ে সারা বাংলাদেশের ইনভেস্টিগেশন আপনি শেষ করতে পারবেন। খুব সঙ্গত কারণেই ইনভেস্টিগেশন এজেন্সিতে আমাদের পুলিশের ইনভেস্টিগেটিং অফিসারের সংখ্যা বাড়াইতে হবে, প্রসিকিউটরের সংখ্যা বাড়াইতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়াইতে হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার এখন শুধু কয়েকটি মামলার রায়ে সীমাবদ্ধ নয়। গত 17 বছরের অপশাসনে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগের আইনগত নিষ্পত্তিই এখন বিচার প্রক্রিয়ার মূল লক্ষ্য। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে, প্রয়োজনে হার্ডলাইনে যাবে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে মন্ত্রী এসব কথা বলেন। ওদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জুলাই যোদ্ধা নামে কিছু মানুষ অরাজকতা করছে। এভাবে চলতে থাকলে এই গোষ্ঠীটি একদিন আস্থা করে নিক্ষিপ্ত হবে। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রতিযোগিতায় একথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একটি গোষ্ঠী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চালাচ্ছে। তরিক ইসলামের রিপোর্ট। এই সংগ্রামে বৃদ্ধ ছিল, তরুণ ছিল, মায়ের কোলে। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজধানীর তেজগাঁয়ের এফডিসিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় গণবিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। আওয়ামী লীগ একটা গালিতে রূপান্তরিত হয়েছে, মানে স্পিকার। আমরা বলছি রাজনৈতিক পরাজয়ের চেয়ে বড় ক্ষতি হয়েছে সামাজিক পরাজয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এড়াতে পারে না। এই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা এড়াতে পারে না। প্রত্যেকটি হত্যাকাণ্ডেই তার ইশারা হয়েছে। আমরা যতগুলি ফোনালাপ এখন পাচ্ছি, প্রত্যেকটি ফোনালাপে আমরা দেখতে পাচ্ছি তার নির্দেশনা, তার নির্দেশ এবং তার নির্দেশ প্রতিপালন যারা করেছেন তারা কিন্তু অবিচারে গুলি করে আজকে এই জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে কারণে আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ডের দায়ে রাজনৈতিক, সামাজিক, নৈতিক সর্বদিক থেকেই তাদের পরাজয় আমরা ঘটেছে বলতে পারি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে। জুলাই গণহত্যা, জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত
রাজনৈতিক পরাজয় হয়েছে। রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনোভাবেই জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া হবে না। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য দেশি বিদেশি শক্তি নানা রকম তৎপরতা চালাচ্ছে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য সরকারকে, বিরোধী দলকে, তরুণদের দলকে নানাভাবে তারা পায়তারা করে তাদের ফাঁদে পা দেওয়ানোর জন্য চেষ্টা করছে। আমি মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাইয়ের যে ঐক্য, জুলাইয়ের চেতনাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি আমরা যারা ছিলাম, আমাদের যত আমাদের মাঝে বিভেদ তৈরি হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্য সুযোগটা তৈরি হবে রাজনৈতিকভাবে ফিরে আসার। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল গণবিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শেষ হল 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরাহ ফেয়ার 2026। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় দেশের বিভিন্ন হজ ও উমরাহ এজেন্সি, এয়ারলাইন্স ও ব্যাংক তাদের নানা কর্মকাণ্ড ও সুযোগ সুবিধা তুলে ধরে। এই মেলা হাজিদের সঙ্গে এজেন্সি সহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে বলে জানান হাব নেতারা। বলেন, কোনো তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলে পছন্দ মতো প্যাকেজ বেছে নিতে পেরেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মেলার সমাপনীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের হজ যাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানি মুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এবার হজ ও উমরাহ মেলায় স্টল ছিল 154টি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্টার্ন ব্যাংক পিএলসি, ইবিএল ও বিকাশের যৌথ উদ্যোগে বিকাশ অ্যাপে চালু হলো ডিজিটাল এফডিআর সেবা। দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। রাজধানীতে ইবিএল এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে যৌথভাবে এই সেবার ঘোষণা দেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খুরশেদ আনোয়ার এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। এখন থেকে বিকাশ গ্রাহকরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন। এই উদ্যোগের উদ্দেশ্য হল নির্ভরযোগ্য সঞ্চয় সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে মফস্বল ও গ্রামীণ জনগোষ্ঠী সহ দেশের সকল মানুষকে একটি শীর্ষস্থানীয় ব্যাংকে সুবিধাজনকভাবে সঞ্চয় করতে সহায়তা প্রদান। এবার আন্তর্জাতিক সংবাদ। স্পেনের সাথে উত্তর আফ্রিকার সেউতা অঞ্চলে মরক্কো থেকে অভিবাসীদের ঢলে প্রাণহানি বেড়ে অন্তত 67 জনে পৌঁছেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গ্রান্দে মার্লাস্কা জানিয়েছেন, 30 জুলাই সীমান্ত পেরিয়ে আসা প্রায় সবাইকে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই অভিবাসন প্রত্যাশীদের ঢলকে কেন্দ্র করে স্পেনের সাথে ইউরোপের বেশ কয়েকটি দেশের সম্পর্কের অবনতি হয়েছে। চট্টগ্রাম কলেজের স্কুল অ্যান্ড কলেজে ইস্পাহানি মির্জাপুরের সৌজন্যে 2 দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব হয়েছে। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে চট্টগ্রাম কলেজের স্কুল অ্যান্ড কলেজ। উন্মুক্ত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে সরকারি হাজি মোহাম্মদ মোহসেন কলেজ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাক হোসাইন সহ শিক্ষাবিদ, শিক্ষকরা। আয়োজকরা জানান, তরুণ শিক্ষার্থীদের মেধা মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্ব গুণ এবং গঠনমূলক মত প্রকাশের চর্চা বাড়াতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে। মাঠের অভাবে গত 18 বছরে খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছে শিশু কিশোররা, যার ফলেই দেশে মাদকাসক্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে একথা বলে তিনি জানান, বর্তমান সরকার নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে উদীয়মান খেলোয়াড়দের খুঁজে পুরস্কৃত করছে এবং তাদের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরার ব্যবস্থা করছে। অনুষ্ঠানে কায়সার হামিদ, মাসুদ রানা এবং ইমতিয়াজ আহমেদ নকিবের মতো সাবেক তারকা ফুটবলার উপস্থিত ছিলেন।
পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে আগামী 2 আগস্ট থেকে প্রতি রবি ও সোমবার রাত 9:20 এটিএন বাংলার পর্দায় প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধন। উপলক্ষে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশরিক আহমেদ বলেন, দর্শকদের আবারও পারিবারিক নাটকের প্রতি আগ্রহী করে তুলতে দেশের সংস্কৃতি ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে নাটক নির্মাণের আহ্বানও জানান। ডেপুটি হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম বলেন, দর্শক টানতে সামাজিক ও পারিবারিক গল্পভিত্তিক নাটকের উপর গুরুত্ব আরও বাড়ানো প্রয়োজন। পরে কেক কেটে মেঘ হিম পরিচালিত নতুন ধারাবাহিক নাটক রক্তের বন্ধনের উদ্বোধন করেন কলা কুশলীরা। নাটকটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল সহ কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের তথ্য, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক বাইজিদ হোসেন জানান, সংগঠনটি ভবিষ্যতেও প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, গুজব ও অপপ্রচার মোকাবিলা এবং দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল। এবার খেলার খবর। বিশ্ব ফুটবলকে ঐক্যবদ্ধ রাখার দোহাই দিয়ে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার তাগিদ দিয়েছে এএফসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ বৈঠকে আলোচনা হয়েছে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানের সাথে সাক্ষাতে বললেন সার্জিও গৌর, আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারীরা, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে বলেন প্রধানমন্ত্রী। জ্বালানির সমস্যায় আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা। ভারতের রাষ্ট্রদূতের সাথে মার্কিন দূতের বৈঠকে অপ্রত্যাশিত বললেন ডাক্তার শফিকুর, প্রধানমন্ত্রীকে ভুল বুঝে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে কিছু মানুষ, অভিযোগ জামায়াতের। এবং সন্ধান মেলেনি 250-র বেশি গুমের, বন্দী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের সেল দেখলেন চিফ প্রসিকিউটর। আগামী সংসদ অধিবেশনেই গুম প্রতিরোধে আইন হচ্ছে, জানালেন আইনমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।